এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হাসছিস কেন? ভাবনায় মশগুল আদ্রিতা আচমকি বর্তমানে ফিরে, তবে ভোরকে না গিয়ে মায়ের দিকে চেয়ে খানিক শেষে স্বকটোক্তি করে। পাখির জোড়াটা সুন্দর না আম্মু? দেখো কত মিল মহাবত তাদের মাঝে। তনিমা বেগম প্রফুল্ল চিত্তে হাসেন, পরক্ষণে মেয়ের গালে হাত বুলিয়ে আওড়ান, খুব সুন্দর। তোর শরীরটা ভাল লাগছে এখন? হ্যাঁ, এখন কিছুটা ভালো। আরফ কোথায়? খেয়ে রেস্ট করবি, আরো ভাল লাগবে। আরাফ তো তোকে ভিটামিন খাওয়াতে একদম উঠে পড়ে লেগেছে। আদিবের ধমকে শান্ত হয়েছে সকালে, এখন মুখ ফুলিয়ে বসে আছে নিজের রুমে। আদ্রিতা প্রাণোচ্ছল হাসে, অতঃপর ঠোঁট ফুলিয়ে জানায়, আমাকে বলে কিনা পুষ্টিহীনতায় ভুগছি। তোমার ছেলেকে আরেকবার হাতের কাছে পেলে কানটা একদম মুচড়ে দিব। ফাজিল একটা। আদ্রিতার মুখে লোকমা পুরে তনিমা মৃদু হাসেন, তবে প্রত্যুত্তর করেন না। খাওয়ার শেষ পর্যায়ে আদ্রিতা বায়না করে বলে উঠে, আজ ভার্সিটি যাই আম্মু? তনিমা মেয়ের দিকে চেয়ে ভ্রুযুগল কুঁচকে ফেলেন, কণ্ঠ খাদে নামিয়ে গমগমে স্বরে বলেন, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব তোর। পায়ের অবস্থা দেখেছিস? নিচে নামতে পারবি না বলে খাইয়ে দিতে আমি রুমে এলাম, আর এখন ভার্সিটিতে যাওয়ার শখ জেগেছে। তোর বাবা চাচা স্পষ্ট মানা করেছে আজ ঘরের বাইরে না যেতে। বাজে না বকে চুপচাপ খাওয়া শেষ কর, আমার কাজ আছে। মায়ের কঠোর বাণী শুনে মুখ ভোতা করল আদ্রিতা। মুহূর্তে এই দৃষ্টি দূর আকাশপানে রেখে মৃদু শ্বাস ছাড়ল। মেয়ের হাব ভাব দেখে খানিক নরম হন তনিমা, তারপর কোমল স্বরে শুধান, কোনো জরুরি দরকার আছে? আদ্রিতা উদাস গলায় প্রত্যুত্তর করে খানিক পর, ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজ। আদ্রিতা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর মনোযোগী। যেখানে তার বয়সী মেয়েরা পড়াশোনায় ফাঁকি দিতে নানা বাহানা খোঁজে, সেখানে আদ্রিতা স্বেচ্ছায় কখনো ক্লাস মিস দেয়নি। বলা যায় বাবা মায়ের পরিবর্তে আদিবই তাকে এমনভাবেই গড়ে তুলেছে, একদম নিজের মতো করে। তনিমা দীর্ঘশ্বাস ছাড়েন, শেষ লুকমা আদ্রিতার মুখে তুলে দিয়ে স্বচ্ছ গলায় বলেন, আজ রেস্ট নিতে হবে তোর, নয়তো পায়ের ব্যথা আসবে। দিবা ভার্সিটিতে গেছে তো নাকি? পরে ওর কাছ থেকে নোট নিয়ে নিস, এখন শুয়ে থাক চুপচাপ। মার আদরের স্বরে আদ্রিতা নিভে হালকা হাসিতে মাথা নাড়ায়। পরক্ষণেই মায়ের প্রস্থান উদাস চোখে পরখ করে নিজের ফোনটা হাতে নেয়। তার প্রাণপ্রিয় বান্ধবী দিবার নাম্বারে ডায়াল করে ফোন কানে চাপে। খানিক পর উপাস থেকে রিসিভ হতেই মনমরা আওয়াজে বলে সে, আমি আজকে আসবো না, তুই সবকিছু নোট করে রাখিস, ওকে? তারপর ছবি তুলে পাঠাবি আজই। দিবা দ্রুত তবে সংকীর্ণ স্বরে জানায়, ওকে, তুই রেস্ট নে, আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই। তবে একটা কথা বলবো, তোর বর্ষা আপু অনেক ভাইয়ের সাথে এত কি কথা বলে? কখনো দুজন চিপকে আছে, ওদের মাঝে কাহিনী কি? কি কপাল কুচকে আসে আদ্রিতার, চোখ দুটো বড় বড় হয়। অনেকের সাথে কি কথা থাকতে পারে বর্ষার? গতকালও বর্ষাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, তবে কি ওরা দুজন রিলেশনে আছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? অনেক তো তাকে, কাহিনীটা আসলে কি সে নিজে তো বুঝতে পারছে না। সামথিং ইজ রং, সমস্ত কিছুই কেমন গরমিল লাগছে। সকালে সোনার উত্তর ঝিলিক দিয়ে উঠেছে, মিছে রোদের আবির্ভাব মন প্রাণ চনমনে। প্রাণ ফুল্লকর নির্মল বাতাসে পরিবেশ বেশ শীতল। আদিবের কঠিন ব্রাশ ভারী মুখটাতে এই মুহূর্তেই কর্মক্ষম ভাব বিদ্যমান। অন্তরের ভেতরকার শক্তিতে প্রবল আত্মবিশ্বাসী মনোভাব তার। আদিবের অফিস ডে আজ। আর্কিটেক্ট সেক্টরে জবের অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হবে তার। কর্মক্ষেত্রে সে ভীষণ প্রফেশনাল, যে কোনো গুরুত্ববহ কাজ দেরি করা তার স্বভাবের ধাঁচে নেই। খুব ভোরে ঘুম থেকে জেগেছে সে। সকাল সকাল গোসল শেষে টাওয়েল দ্বারা ভেজা গা ভালোভাবে মুছে আদিব শার্ট জড়ালো গায়ে। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে যেয়ে তার মনে বিভিন্ন নিষিদ্ধ ইচ্ছেরা উকিঝুঁকি দেয়। প্রণয় সমুদ্রে ডুবন্ত হয় মন। গভীর উপলব্ধিতে এসে আকাঙ্ক্ষা করে কত কিছু, তবে পরক্ষণে উপলব্ধি হয় সেই সময়টা এখনো ঘনিয়ে আসেনি। আরও আরও অনেক ধৈর্য ধারণ করতে হবে তাকে, নয়তো নিজ দোষের সমস্ত কিছুই এলোমেলো হয়ে যাবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন নিমিষে ভেঙে চুরে খান খান হবে। এটা তো হতে দেওয়া যাবে না।
প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে মুখের বাম পাশটাতে হাত রাখে আদিপ। ইদানিং খুব পুড়ে এই জায়গাটা, এখানটা একটু যদি সে ছুঁয়ে দিত, শুধু একটু, তবে সে নিস্তার পেত সব দহন যন্ত্রণা থেকে, শান্তি মিলত বাক্য জুড়ে। চোখ বুজে নির্মল নিঃশ্বাস ছেড়ে নড়ে চড়ে দাঁড়ায় সে। পরে মুহূর্তেই কাঠ খুঁটটা মনে ভাবে সাদা শার্টটা ইন করে উপরে কালো ব্লেজার জড়ায়, চুলগুলো ভালোভাবে সেট করে কালো শু দুপায়ে গুলিয়ে অফিস ব্যাগ হাতে নিয়ে দ্রুত রুম থেকে বের হয় সে। তবে চলতি পথে তার ঠোঁটের কোণ ঘেঁষে থাকা বক্র হাসিটা উধাও হয় না, বরং ক্রমশ আরো গাঢ় হয়ে আসে। বাসার ঘর আমেজে পূর্ণ, বাড়ির ছোট বড় সবাই রীতিমতো বাক্যলাপে মগ্ন। হুট করে আদিপ সিঁড়ি বেয়ে নিচে নামতেই নিস্তব্ধ হয় সব। সকলের সজাগ দৃষ্টি আচমকা তার মাঝে নিবদ্ধ হয়। আদ্রিতা সোফার এক কোণে বসেছিল জড়সড় হয়ে। আদিপকে দেখা মাত্র সে আরো সংকুচিত হয়ে আসে। লোকটার এরূপ হ্যান্ডসাম লুক দেখে মুখের ভেতরটায় কম্পন শুরু হয় তার, আর চোখে বেশ কয়েকবার দেখে নেয় তাকে। তবে সেই মানুষটা কোনো দিকে ধ্যান না দিয়ে নির্বাক চিত্তে সোফার অন্য পাশে গিয়ে বসে। দৃষ্টি তার এলোমেলো, মুখের ভাবভঙ্গি কঠোর। আদিপকে একদম রেডি দেখে তার বাবা শফিক রহমান হঠাৎ পাশ থেকে বলে ওঠেন, আদিপ চলো তাহলে, খাবার টেবিলে বেরোতে হবে জলদি। আদিপ ঘাড় নাড়ে, দৃষ্টি তুলে মায়ের দিকে চাইলে তিনি সবাইকে ডাইনিংয়ে আসার আহ্বান জানান। তারপর সকালে নাস্তা পর্ব সেরে আদিপ তার বাবা চাচাদের সঙ্গেই বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। একই পথ, একই গাড়িতে যাবেন তারা। নিষ্পলক দৃষ্টিতে সেদিকে চেয়ে তৃপ্তিকর হাসেন আফসানা। তার ছেলেটার ছোট থেকে আর্কিটেক্ট হওয়ার খুব ইচ্ছে ছিল, এজন্য ভীষণ শ্রমও দিয়েছে সে। নিজের চেষ্টা এবং সৃষ্টিকর্তার চাওয়াতে আজ সে একজন সফল আর্কিটেক্ট। নিজের ছেলের ইচ্ছেতে কখনো বাধা হয়ে দাঁড়াননি তারা, কখনই তার ঘাড়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আদিবের বাড়ির প্রত্যেকটা মানুষ তার ইচ্ছের মূল্যায়ন করেছে। তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আদিবকে কখনো ব্যবসার হাল ধরতে ফোর্স করেনি কেউ। শুধুমাত্র আদিব নয়, বাড়ির অন্য বাচ্চাদের ইচ্ছের মূল্যায়নও খুব গুরুত্বের সঙ্গে করা হয় এই বাড়িতে। তবে তা হতে হবে যৌক্তিক, অযৌক্তিক কোনো কিছু সাপোর্ট করবে না এই বাড়ির কেউই। রাগারুন বদনখানা, কপালের মধ্যে খানিক একটা ভাঁজ পড়েছে। ফর্সা চিবুকে এক হাত রেখে ক্রোধিত চোখ মুখে চেয়ে আছে সামনের মানুষটার পানে। আজকে প্রিয়তমার এহেন রূপ দেখে ক্রমশ ঢুক গেলে রায়ান। কথাটা বলাই ভুল হয়েছে তার। ধেত, অসহায় মুখে চায় রায়ান। ঠোঁট কামড়ে চুলে হাত চালিয়ে কিছু একটা ব্যক্ত করতে চাইছে সে, কিন্তু বলতে পারছে না। মিষ্টি মেয়েটার অগ্নি রূপ দেখে মুখের সমস্ত কথা ফুরেছে তার। তবে এই মুহূর্তে কিছু একটা বলে তাকে শান্ত করতে হবে, নয়তো ঘোর বিপদ। গলা ছেড়ে মৃদু কাশল রায়ান। দীর্ঘক্ষণ পর নুভার ক্ষোভিত চেহারায় পূর্ণ নজর রেখে থেমে থেমে জানালো, এত রাগ করছো কেন? বি কুল ময়না পাখি আমার। আসলে ওরা এমন করবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। প্লিজ এভাবে তাকিও না জান, রাগটা কমাও প্লিজ। নুভা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে তৎক্ষণাৎ নিচু স্বরে আওড়ালো, ভাইয়ারা কি সব ভাবছে? সব দোষ তোমার, লুচি ছেলে কোথাকার। আরেকবার আমাকে চুমু খেতে আসলে তোমার ঠোঁট একদম কেটে রেখে দিব আমি। ও ফাজিল লোক, যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, বিদা হও এখান থেকে। রানের মুখ আধারে ছেয়ে গেল। গভীর মনস্তাপে ক্লিষ্ট হওয়ার ভান করে অসহায়ত্ব নিয়ে বলল, এটা কিন্তু ঠিক না নোবা। ভালোবাসার মানুষকে বিকারির মতো এইভাবে তাড়িয়ে দেওয়া একদম উচিত না, বুঝলে? 4 বছর রিলেশন, এই প্রথম তোমার হাতে চুমু দিয়েছি, তাতেই। যাই হোক, বাদ দাও এসব। আর শুনো, আমার ঠোঁট কাটলে কিন্তু তোমারই ক্ষতি। সো নো কাটাকাটি, অনলি ভালোবাসাবাসী, চলবে? ওকে? চোখ কুচকে তাকালো, মুখ বাঁকিয়ে প্রত্যুত্তর করলো নুভা, তোমার মতো লুচু ছেলের সঙ্গে আর কোনো ভালোবাসাবাসি চলবে না, বুঝেছো? থাকো তুমি, আমি চললাম। নুভা ওঠার প্রস্তুতি নিতেই রায়ান খাপ করে তার হাতটা ধরে ফেলল। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে কণ্ঠ খাদে নামিয়ে তখনই সতর্কতা স্বরূপ বলল, পাবলিক প্লেসে অযথা সিন ক্রিয়েট করবে না নোবা। চুপচাপ বসো, নয়তো আমি কিন্তু ভীষণ রেগে যাব। আর আমার রাগ সম্পর্কে তুমি খুব ভালো করেই জানো। নিগুড়ভাবে রায়ানকে পরখ করে শান্ত হয় নুভা। লোকটা হাস্যরসিক, তবে রেগে গেলে ভয়ানক। গত 4 বছর ধরেই তা দেখে আসছে, তাকে খুব ভালো করেই চেনা আছে তার। রায়ানের থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে একবার নজর বোলায়,
কেউ এদিকে চেয়ে নেই। রেস্টুরেন্টের অভ্যন্তরে সকলেই নিজেদের নিয়ে ব্যস্ত। নুভা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যখন খানিক অন্যমনস্ক হয় তখনই হাতে মৃদু চাপের সামনে তাকায় সে। হঠাৎ রানের সম্মোহিত দৃষ্টিতে চোখ রাখা মাত্র লজ্জায় দৃষ্টি অবনত হয় তার। ঠোঁট চেপে হাঁসফাঁস করে। বেশ খানিকক্ষণ পর কায়দা করে প্রিয়তমার রাগকে ভস্ম করা গেছে বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসু রায়ান। পরক্ষণে কণ্ঠে আদর মিশিয়ে চাপা স্বরে বলে ওঠে, 4 বছর রিলেশন, আর যে ধৈর্য ধরা যাচ্ছে না। বিয়ে করবা যান, বিয়ে করে নয় বাকি চুমুগুলো দিব। লজ্জা পাচ্ছ কেন? কিছু তো বলো। রাগ দেখাতে গিয়েও লজ্জায় চোখ বুজে আসে নুভার। রায়ানের বেহায়া কথায় তার ভেতরের অবস্থা নাজেহাল। রায়ান মিটিমিটি হাসছে কেবল। খানিক আগের অগ্নিকন্যাকে মুহূর্তে লাজক রমণী রূপে দেখতে পেয়ে হৃদয়ের গভীর অনুভূতিতে জোয়ার বইছে। নাশাক্ত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। খানিক পর চোখ উঠে রায়ানের এরূপ চাহনি দেখে নুভা হাঁসফাঁস করে হাত ছাড়িয়ে নেয়। পরক্ষণেই চোখ রাঙিয়ে তাকে জবাব দেয়, চোখ নামাও, মানুষ দেখলে কি ভাববে? নড়ে চড়ে বসে নির্বিকার চিত্তে জবাব দেয় রায়ান। মানুষ যাতে কিছু না ভাবতে পারে সেজন্য বিয়ে করতে চাইছি। রাজি আছো কিনা সেটা বলো। নুভা অবাক ভঙ্গিমায় শুধায়, মজা করছো? মজা কেন করব? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এখন বিয়ের ইচ্ছে জেগেছে, বিয়ে করব ব্যাস। কিন্তু বাবা। এসব আমার উপর ছেড়ে দাও। তুমি রাজি কিনা সেটা বলো যান। থতমত খেয়ে মুখ নিচু করলো নুভা। লাজক মিশ্রিত হাসিতে থুতনি গিয়ে ঠেকল গলার কাছটায়। আচমকা লজ্জায় অতিশয্যে মুখ রাঙা হলো। মুখ থেকে কোনো বলি ফুটল না। নুভাকে গভীর পর্যবেক্ষণ শেষে রায়ান যা বোঝার বুঝে গেল। তার প্রিয়তমা তাকে যে কোনো মুহূর্তে বিয়ে করতে এক পায়ে খাড়া। শুধু স্বীকার করতেই যত দ্বিধা। তার ঠোঁটে ফুটে উঠল দুষ্টু হাসির রেখা। মানে বয়ে গেল প্রশান্তির ঢেউ। মুহূর্তেই ঠোঁট কামড়ে হেসে লাজে আড়ষ্ট নুভাকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলে উঠল, আর তোমাকে অপেক্ষা করাবো না জান। আমিও আর অপেক্ষা করতে রাজি নই। বিয়ে করে মনে প্রাণ উজাড় করে এখন শুধু ভালোবাসা দেওয়া না হবে। উফ, আই এম ডেসপারেটলি ওয়েটিং। আদ্রিতার জ্বর থেমেছে। পায়ের যন্ত্রণা এখন অনেকটাই কম। আজ সকাল হতেই সে ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত। সম্পূর্ণ সাদা বেশভূষায় পরীর মতো স্নিগ্ধ লাগছে তাকে। মায়াবী মুখে মলিন হাসি, কাজল কালো চোখ দুটো বিষণ্ণতায় ঘেরা, শুষ্ক ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে। আদিবের ইগনোর খুব গায়ে লাগছে তার ইদানিং। লোকটা এসেছে থেকে তার সঙ্গে যে একটা কথা বলেনি, বরং সবসময় এড়িয়ে গেছে তাকে। এক পলক সে চেয়ে দেখে না তাকে, আর না অধিকারমূলক কোনো কথা আওড়ায়। লোকটা কি সত্যি দূরে সরিয়ে দিয়েছে তাকে? আর কখনো কি আপন করে নেবে না? গভীর অনুভূতিময় এক একটি বাক্য আর কি ব্যক্ত করবে না তাকে আদিব? সেদিন কি এমন বলেছিল সে যে জন্য এতটা অভিমান করতে হলো তাকে? দীর্ঘদিনের দূরত্ব সহ্য করেছে সে, কিন্তু কাছে থেকেও প্রিয় মানুষটার অবজ্ঞা কি করে সহ্য করবে এখন? মন যে আর মানে না। স্বপ্নপুরের সেই রাজকুমারের গভীর ভালোবাসা পাওয়ার জন্য মনটা যে বড্ড ব্যাকুল। সে কেন আগের মতো ভালোবাসে বলছে না? কেন তাকে জানাচ্ছে না তার মনের সব গোপন কথা? কান্নায় ঠোঁট ভেঙে আসে আদ্রিতার। আঁখে জোড়ায় অশ্রু জমে। আদিবের মন বুঝতে পারে না সে, তবে তার অবজ্ঞাপূর্ণ আচরণ বটে পুরায়। মনে দহন যন্ত্রণা অনুভূত হয়। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে ভীতি জন্মে তার অন্তঃপটে। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মুছল আদ্রিতা। পরক্ষণই মনে হয় এত ভেবে কি হবে, দেখা যাক না সময়ের স্রোত কোন দিকে নিয়ে যায় তাদের। উষ্ঠকোণে ভিড় জমে বিস্বাদের হাসি। নিজ প্রতিবিম্বের দিকে পুনরায় নজর রেখে শূন্য দৃষ্টিতে চেয়ে রয়। পরক্ষণেই কাঁধ ব্যাগটা হাতে নিয়ে ধীর কদমে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়াতেই বাড়ির বড়দের উপস্থিতি অনুভব করে খামোশ হয় সে। তার বাবা চাচারা সকলেই খাবার টেবিলে উপস্থিত এই মুহূর্তে। তাদের পাশে আদিবও আছে। সকালে নাস্তা শেষে অফিসে যাবে তারা এখন। আদ্রিতা স্থির চিত্তে দাঁড়িয়ে রইলে হঠাৎ শফিক রহমানের নজরে পড়ে সে। ঠিক তখনই তিনি হাসি মুখে আদরে আহ্বান করেন, ভার্সিটি যাবে আজ? তবে দাঁড়িয়ে আসো কেন? খেয়ে নাও জলদি, আসো। চাচুর মুলায়ম স্বরে আদ্রিতা মৃদু হেসে এগিয়ে যায়। বাবা চাচাদের সে অযথায় সবসময় ভয় পায়, অথচ কারণ ব্যতীত তারা কখনো বাচ্চাদের সঙ্গে রাগ দেখান না। আদ্রিতা একটা ফাঁকা চেয়ারে এসে বসলো। মাথা নিচু করে নিজের প্লেট বুঝে নিতেই আফসানা এসে তার পাশে দাঁড়ান। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে জানতে চান, পায়ের ব্যথা কমেছে?
আদ্রিতা মাথা নেড়ে সহাস্য মুখে জবাব দেয়, কমেছে। জলদি চলে আসিস ভার্সিটি থেকে। আজ তোকে নিয়ে এক জায়গায় যাব। আদ্রিতা মাথা তুলে আগ্রহ ভরে প্রশ্ন করে, কোথায় যাবে বড় মা? আমার বোনের বাসায়। আদ্রিতা খুশি হয়, পরক্ষণে হাসি মুখে জানায়, ঠিক আছে, চলে আসবো। আফসানা হালকা হেসে রান্নাঘরের দিকে চলে গেলে আদ্রিতা খাওয়ার এক ফাঁকে আদিবের দিকে চায়। মহারাজ অবনত দৃষ্টিতে এক মনে খেয়ে যাচ্ছেন, অন্য কোনো দিকে ধ্যান আপাতত নেই তার। আদ্রিতা চোখ নামায়, দ্রুত খাওয়া শেষ করে উঠতে নিতেই শফিক রহমান আদিবের উদ্দেশ্যে আদেশ ছুড়লেন গাম্ভীর্যতা নিয়ে, আদ্রিতাকে ভার্সিটি পৌঁছে দিও আদিব। ওদিক দিয়েই তুই যাবে তাই না? হঠাৎ থমকে গেল আদিব, ব্যস্ত হাতজোড়া হুট করে থেমে গেল, তবে দৃষ্টি তুলে বাবার দিকে চেয়ে কোনো রকমে জবাব দিল, তাহলে পৌঁছে দিও মেয়েটাকে। ঢুক গেলে আদিব গ্লাসে চুমুক দিয়ে গলা ভেজিয়ে নেয়, অতপর মৃদু শ্বাস ছেড়ে মাথা নেড়ে সায় জানায়, আচ্ছা। আদ্রিতা হাঁসফাঁস করে ওঠে। তখন অন্তকোণে তরিত উত্তাল পাতাল ঝড়ের আগমন হয়, কণ্ঠনালী সহসা কেঁপে ওঠে। আদিবের সঙ্গে যেতে হবে তাকে। এতগুলো বছর পর কিভাবে একসঙ্গে এক গাড়িতে করে এতটা পথ যাবে? ইস, মুখটা দুরুদুর করছে, অস্থিরতায় কপালে ঘাম জমেছে, মনে তীব্র আন্দোলনে ঠোঁট কামড়ে এক প্রকার দৌড়ে প্রস্থান করে সেখান থেকে। নিঃশব্দ প্রহর, গুমুর থমথমে সবকিছু থেকে থেকে শোনা যাচ্ছে দ্রুতবেগে পাশ কাটিয়ে ছুটে চলা ব্যস্ততম গাড়ির শুশু আওয়াজ। গাড়ির কাঁচ স্বল্প উঠে রাখা, সেই কাঁচের ফাঁক ফুকর গলে ধেয়ে আসছে প্রাণ ফুল্লকর শীতল হাওয়া। শীতল হাওয়ার তুরে ঝিমে আসে চক্ষুদয়, ক্রান্তিতে প্রশান্তিতে চোখ বুঝে আসে আপনা আপনি। রক্তাভ উষ্ঠাধর কেঁপে ওঠে সহসা, দাদারা ঠোঁট জোগাল চেপে শক্ত হয়ে চুপচাপ বসে রয় আদ্রিতা। জড়সড় ভাবভঙ্গি তার, গভীর দৃষ্টি আপাতত জানালার বাইরে স্থির। হাতের ডান সাইডে একদম তাকাতে সাহস পাচ্ছে না আদ্রিতা। সেই সুপরিচিত গাম্ভীর্যতায় ঘেরা মুখে এই মুহূর্তে আর চোখে দৃষ্টি রাখতে উৎকণ্ঠায় সংকুচিত হচ্ছে হৃদয়। অদ্ভুতরে কম্পন অনুভব হচ্ছে গাত্র মাঝে। কম্পিত শরীরে হস্তযুগল মুচলেখা করে আরেকটু চেপে বসে। দৃষ্টি হয় এলোমেলো, হুট করে ডান দিক থেকে আসা পুরুষ কণ্ঠের আওয়াজে থতমত খেয়ে দৃষ্টি ফেরায় সে। শীত লাগছে, এসি অফ করে দিব? হালকা শীত লাগছে অবশ্য, তবে সেটা এতটাও অসহনীয় নয়। কিন্তু এত কাছাকাছি আদিবের উপস্থিতিটাই যে বড্ড নাজেহাল করে ছাড়ছে তাকে, সেটা তো লোকটা বুঝবে না, আর না সে ব্যক্ত করতে পারবে নিজের মনের কথা। জীব দ্বারা শুষ্ক ঠোঁটজোড়া ভিজে নেয় আদ্রিতা, অতপর মাথা নেড়ে ধীর আওয়াজে স্বীকারোক্তি দেয়, শীত লাগছে। পুরুষ্ঠ ঠোঁটে অপ্রকাশিত হাসি, স্থির নয়নে কিছুক্ষণ চেয়ে থেকে ছোট দৃষ্টির সামনে রাখে পুনরায়। এসিটা অফ করে মুহূর্তে আগের মতো ড্রাইভিংয়ে মনোযোগী হয় সে। আচমকা অন্তঃপটের আকাঙ্ক্ষিত আহ্বানে মন ব্যাকুল হয়, মনের ব্যাকুল ভাবে তমস দিশেহারা হয় সে। পরক্ষণে বিবেকের গভীর যুক্তিতে পরাজিত হতে হয় তাকে। ভালো কিছুর প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনতে মন তীব্র সায় জানায়। গভীর দমটা নিঃশব্দে ছেড়ে বাম পাশে একবার চায় আদিব। সফেদ রঙা বেশভূষায় একদম সাদা পরিরূপে বসে আছে মেয়েটা, জড়সড় হয়ে এক কোণে, দৃষ্টি অদূর রাস্তায়। একবারের জন্য ডান দিকে ফিরছে না সে। কি এত দেখছে জানালার বাইরে? এভাবে একধানে রাস্তার পানে চেয়ে থাকার কি আছে? আদিবের কপাল কুঞ্চিত হয় বিরক্তিতে, চোয়াল শক্ত করে নিজের কাজে মন দেয়। আবার গাড়িতে উপস্থিত দুটো মানুষেরই মনে অজস্র না বলা কথা বিদ্যমান, অথচ অজানা অপ্রকাশিত সমস্ত কথা প্রকাশের তাগিদ নেই কারো মাঝে, আর নেই কোনো তাড়াহুড়ো। নিজস্ব ভাবনায়, শঙ্কায়, অনিশ্চয়তায় ডুবন্ত একজনের মন আর অপরজন মনের সমস্ত অনুভূতি চেপে আজ বড্ড নির্লিপ্ত ও নির্বিকার। দুজনের ভাবনা আলাদা, কিন্তু অনুভূতি একই। ঠিক যেন সে একই সুর ভেসে আসে তাদের মনের অন্তঃস্থল থেকে। হালকা আধার দিচ্ছে ঘিরে, আবছা আলো নিচ্ছে ছুঁয়ে। অল্প করে হোক না শুরু, ভালোবাসা এখনো ভীরু। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। গাড়ি এসে থামে ভার্সিটির সামনে। নীরবতার প্রহর ভঙ্গ করে নড়ে চড়ে উঠে আদ্রিতা। ব্যাগ হাতে নিয়ে নামার আগ মুহূর্তে এক পল চায় আদিবের শক্ত মুখপানে। এখনো স্টিয়ারিংয়ে হাত দ্বারা চেপে রেখেছে জলদ গম্ভীর লোকটা। দৃষ্টির সামনে স্থির, মুখে নেই কোনো হাসির রেখা। ছোটবেলা থেকে দেখে এসেছে আদিব কথা কম বলে, কাজটা বেশি করে দেখায়। নির্দিষ্ট একটা বয়সে পৌঁছানোর পর থেকেই গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী হয় সে।
কিন্তু তা ছিল সীমিত। চট্টগ্রাম থেকে ফেরার পর মনে হচ্ছে লোকটা পূর্বের চেয়ে অতিমাত্রা নিশ্চুপ হয়ে গেছে। তার রূঢ় মুখটা দেখার পর মৃতলোচনে খুব মেপে কথা বলতে হয়। আর গভীর ভাবনায় গেল না আদ্রিতা। শুধু ভদ্রতা স্বরূপ মানুষটার উদ্দেশ্যে ছোট্ট স্বরে আসছে বলে গাড়ি থেকে নামলো। আদ্রিতা কয়েক কদম সামনে এগুতেই আদিপ তড়িৎ ঘাড় ঘোরালো। নিষ্পলক চাহনিতে আদ্রিতার গমন পথের দিকে চেয়ে রইল। তবে হঠাৎ অদূর হতে অপ্রতিভ গলার স্বর কানে বাজলে সতর্ক হয় সে। আদ্রিতা, তোমার সঙ্গে কিছু কথা ছিল, একটু এদিকে আসবে? ভার্সিটির সিনিয়র ভাই অনিক সেই মুহূর্তে নিঃসংকোচ আবদার ছুড়েছে আদ্রিতার উদ্দেশ্যে। আদ্রিতা হঠাৎ পা থামায়। অনেকের আবদার শুনে মাথা নাড়ে স্ফূর্ত নয়নে। জি বলুন। এইটুকু কথোপকথন কর্ণকুহরে প্রবেশ করতেই চোয়াল শক্ত হয় আদিবের। পূর্ব রাগটা পুনরায় হানা দিলে চোখ মুখ ঝলসে ওঠে তার। শান্ত মেজাজ মুহূর্তে বিগড়ে যায়। গরম চোখেই গাড়ির কাজ ভেদ করে সেদিকে পূর্ণ দৃষ্টি রাখে। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে ক্রমশ। তাদের পাশাপাশি দেখে মাথায় যেন আগুন জ্বলে। দহন যন্ত্রণায় বুকটা পুরো ছারখার হয়। অনিয়ন্ত্রিত খুবই অস্থির অনুভূত হয় তার। তৎক্ষণাৎ গাড়ি থেকে নামার প্রস্তুতি নিতেই আচমকা আদ্রিতার প্রস্থান দেখে মনের উত্তাল ঝড় কিছুটা শান্ত হয়। মুঠো আলগা হয়ে আসে, অথচ নির্বিদ্য কঠোর চাহনির আনাগোনা করে সাদাপুরের সঞ্চালিত অবয়বে। মধ্য দুপুরে বাসায় ফেরে আদ্রিতা। দুপুরে রৌদ্রতাপে ঘেমে নিয়ে একাকার মুখশ্রী, এমনকি সারা শরীর। বাসার গাড়ি বাদে রিক্সা করে বাসায় এসেছে সে। গাড়ির জন্য অপেক্ষা করতে মন সায় দেয়নি বিধায় এ পন্থা। অতি গরমে মাথায় মুড়ানো সাদা স্কার্ফ খুলতে খুলতে বাসার অভ্যন্তরে ঢুকে সে। ইতিমধ্যে তার ফর্সা মুখে লালচে আভা ছড়িয়েছে। তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ। ড্রয়িং রুমের সোফায় বসেছিল মৌ, মৌমি এবং বর্ষা। আদ্রিতার হঠাৎ আগমনে সচকিত নয়নে চায় তিনজন। নিগড় পর্যবেক্ষণ শেষে আদ্রিতার বেহাল অবস্থা ধরতে সক্ষম হয় তারা। ক্রমশ ঢুক গেলে গলা ভিজিয়ে আদ্রিতা এসে বসে তাদের কাছে। সোফার ডান দিকটায় মৌমি তৎক্ষণাৎ উদ্বিগ্ন স্বরে প্রশ্ন ছুড়ে, এভাবে ঘামলি কি করে? গাড়ি করে আসিস নি কি রে? পুরো স্কার্ফটা খুলে নিয়ে সোফায় রাখে আদ্রিতা। দুর্বল স্বরে স্বগতোক্তি করে, রিক্সা করে চলে এসেছি, বাহিরে যে রোদ, ইস, একটু ঠান্ডা পানি এনে দে প্লিজ। মৌমি ত্রস্ত উঠে বসে। পানি আনার জন্য ছুট লাগাতেই মৌ গমগমে স্বরে বলে, কি গরম পড়েছে দেখেছিস? পাকনামি করে চলে এলি কেন? চাচু শুনলে তোকে ঝাড়বে খুব। আদ্রিতা আদ্রিতা রুষ্ট মুখে বিড়বিড় করে, তুই না বললেই তো হয়, তাহলেই তো আর ঝাড়ি খেতে হয় না আব্বুর। মৌ মুখ বাঁকায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তাড়াতাড়ি চলে এলি যে, শরীর খারাপ লাগছিল? বড়মা বলেছিল জলদি চলে আসতে। বর্ষা হঠাৎ ঠোঁট টিপে হাসলো। সহাস্য মুখে শোধালো, মামি ওনার বোনের বাসায় নিশ্চয়ই তোকে নিয়ে যাবে তাই না? আমাদেরও যেতে বলেছিল আজ। যাবে তোমরা? মৌমি পানির গ্লাস নিয়ে ততক্ষণে হাজির। গ্লাসটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে প্রত্যুত্তর করলো সে চাপা স্বরে, যাব না আমরা। বড়মার বোন শুধু বিয়ে বিয়ে করে, ভাল লাগে না। পরে না কোনো পাগল ছাগল ধরিয়ে তাদের সাথে আমাদের বিয়েটা দিয়ে দে। উফ। অমির কথা শুনে উপস্থিত তিনজনের মুখে হাসি ফুটল। খিলখিল হাসিতে মেতে উঠল সবাই। হাসির এক পর্যায়ে আদ্রিতা ছোট্ট করে জানালো, সবার থেকে বয়সে ছোট হয়ে আমার অবশ্য ভালোই হয়েছে। আমাকে বিয়ের জন্য সেইভাবে বলতে পারে না। মৌ উচ্ছল হেসে মতামত রাখলো, সেজন্যই তো বড় মা তোকে নিয়ে সব সময় যায়। আদ্রিতা মাথা নেড়ে হাসি থামায়। অতঃপর ঠান্ডা পানিতে চুমুক দিয়ে গলা ভেজায়। তখনই সেখানে উপস্থিত হন আফসানা। সকলের হাসি মুখে নজর বুলিয়ে তিনি কমল গলায় প্রশ্নবাণ ছুড়েন, কি নিয়ে হাসা হচ্ছে? গ্লাসটা টি টেবিলের উপর রেখে আদ্রিতা আলতো হাসে। চঞ্চল ভাবভঙ্গিতে তখন বলে ওঠে, বড় মা, তোমার বোন যে শুধু আমাদের বিয়ে দিয়ে দিতে চায় সেটা নিয়ে হাসা হচ্ছিল। আফসানার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। পরক্ষণে নির্লিপ্ত কণ্ঠে বলেন, আর বলিস না, ও এরকমই, সবার সঙ্গেই এমন করে। ওদিকে নিজের ছেলেকেই বিয়ে দিতে রাজি করাতে পারছে না। মৌমি দাঁত কেলে হেসে জানালো, সোহান ভাই এই জন্মে আর বিয়েতে রাজিও হবে না মনে হচ্ছে। তা হবে দেখিস একদিন। যাই হোক আদ্রিতা, গোসল সেরে রেডি হয়ে নে জলদি, বিকেলের দিকে বেরোবো আমরা। আফসানের আদর্শে আদ্রিতা তখনই উঠে দাঁড়ায়। তবে ঠু চলতে জানতে চায়, তাহলে বাসায় ফিরবো কখন? আজকে থাকবে সেখানে?
আদিবের কথা শুনে বেচেন হয় আদ্রিতার তনুমন। অদ্ভুত শিহরণে কম্পিত হয় ঠোঁটজোড়া। মন অস্থির হলেও বোঝার ভঙ্গিতে মাথা দুলিয়ে দ্রুত পদচারণে দোতলার দিকে এগোচ্ছে। রেস্টুরেন্টে আড্ডা জমেছে বন্ধু দলের। সারাদিনের কাজ শেষে সন্ধ্যা 7টায় একত্রিত হয়েছে সকলে। আদিব সহ তার সকল বন্ধুই বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত। আদিব একজন আর্কিটেক্ট, রাফিয়া এবং তাহির তাদের বাবার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সামলাচ্ছে। অন্যদিকে রায়ান এবং শিফাত নিজ নিজ যোগ্যতা অনুযায়ী প্রাইভেট সেক্টরে জব করছে। জমাইতো তারা এই মুহূর্তে ব্যক্ত করছে তাদের জানা অজানা কথা বাক্যলাপে। হাসি ঠাট্টা রীতিমতো ব্যস্ত সবাই। আড্ডার এক পর্যায়ে উল্লসিত স্বর ভেসে আসে রায়ানের। রোবাকে বিয়ে করবো শীঘ্রই, সেজন্য তোদের একটু হেল্প চাই। বিস্ময়ে মুড়ো হয় সকলে। অনেকাঙ্ক্ষিত কিছু শোনার মতো চক্ষুদয় বড় বড় হয় নিমিষে। তবে স্বাভাবিক থাকে আদিব। রানের কথা যেন তাকে বিচলিত করতে সক্ষম হয়নি। নির্বাক তবে তীক্ষ্ণ দৃষ্টিতে বন্ধুদের মুখাবয়বে চেয়ে আছে সে। রায়ান বিরক্ত হয় বন্ধুদের অভিব্যক্তি দেখে। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ছেড়ে খাপা স্বরে বলে ওঠে, এমন হা করছিস কেন? সব কয়টা মশা ডুববো, মুখ বন্ধ কর। সম্বিত ফিরে পাবার মতো ধাতস্থ হয় তাহির। ভ্রু তুলে জিজ্ঞাসা গলায় বলে, কি বললাম মামু, বিয়ে করবা? শখ তো দেখি ভালোই। শখ জাগছে বিয়ে করার। এখন সাহায্য করবি তোরা? মজা না, আমি সিরিয়াস। শিফাত অবাক ভঙ্গিমায় জানতে চাইল, সিরিয়াস মানে? সত্যি বিয়ে করবি, তাও আমাদের আগেই? রায়ান আচমকা ফুঁসে উঠে জানালো, তোরা বিয়ে করবি বুড়া বয়সে, তাই বলে আমিও অপেক্ষা করবো? নো, তা তো হবে না। তোরা আগে প্রেমিকা জুটা, তারপর আমাকে বিয়ে করতে মানা করিস, বল যাও তো। রায়ানের কথায় রাফি ক্ষুবিত স্বরে দাঁত কটমট করল। তুই কিন্তু আমাদের মতো সিঙ্গেল মানুষদের খোঁজা দিচ্ছিস রায়ান, শালা তোকে। রাফির কথার মাঝপথেই রাগে ভস্ম হয়ে বলে উঠল আদিব, বাচ্চাদের মতো কি শুরু করেছিস? তোদের বোধ বুদ্ধি হবে না কোনোদিন? ফাউল। রায়ান অসহায় মুখে আদিবের দিকে চাইল। এবার আদিবের শেষ ভরসা। বাকিদের মতো সে ফালতু যুক্তি দিবে না। তার সমাধানটা সে আদিবের নিকটে জানতে চাইল। দোস্ত, কি করব বল? বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আজ। সেটা ভালো হবে না? তোর তো আদ্রিতা আছে, আর আমার তো নোবা। বাকিগুলো সিঙ্গেল হয়ে খালি আমাদের মাঝখানে ঝগড়া বাঁধাতে আসে। এগুলোর যন্ত্রণা অতিষ্ঠ। শান্তিতে প্রেমটাও করা যায় না, সব লিক করার ধান্দায় থাকে সবটা শালা। তাই ভাবছি একবারে বিয়েটা করেই ফেলবো, কি বলিস? আদিব নিশ্চুপ। তবে বাকিদের মুখভঙ্গি দেখে অদেখা হাসল। হঠাৎ টান টান হয়ে বসে বিজ্ঞের মতো উপদেশ দিল, ইদানিং তোর হাবভাব ঠিক লাগছে না, ছোপ ছোপ করছিস বেশি। এই স্বভাবের কারণে কখন গণধোলাই খাস ঠিক নাই। তাই বিয়ে কর, এটাই তোর জন্য মঙ্গল। চিন্তা করিস না, আমরা যথাসাধ্য হেল্প করবো এই ব্যাপারে। রায়ান ভেবাচাকা খেল। অক্ষিদয় বড় বড় ফুল আদিবের মুখ নিঃসৃত বাণী শুনে মেমুর্ত নয়নে চেয়ে সে রইল নির্নিমেষ। অন্যদিকে রাফি, শিফা, তাহির আদিবের জম্পেশ জবাবে সন্তুষ্ট চিত্তে হুহা করে হাসি শুরু করলো। বন্ধুদের হাস্যরসিক মুখ দেখে আদিবের ঠোঁটেও ফুটে উঠে মন ভোলানো হাসি। দাঁত দ্বারা ঠোঁট চেপে পর মুহূর্তেই আদিব তাকালো রায়ানের দিকে। তার গোবাচারা টাইপ চেহারাটা দেখে অট্ট হাসি আসতে চায় ভেতর থেকে, তবে তা কোনো রকমের চেপে ভ্রু নাচে শুধায়, মুখের এই অবস্থা কেন? আমি ঠিক বলেছি না? রায়ান চোখা নয়নে তাকায় আক্ষেপের সুরে বলে ওঠে, তুইও আমার সাথে মজা নিতে পারলি আদিব? ওই বদমাইশদের সুরে সুর মিলিয়ে আমাকে অপমান করতে পারলি? এবার ঠোঁট প্রসার করে হাসলো আদিব, কিন্তু প্রত্যুত্তর করলো না। ওদের পাল্লায় পড়লে না হেসে একদম উপায় নেই। মনটা আজ বিশেষ কারণে বিক্ষিপ্ত থাকলেও ওদের সংস্পর্শে এসে তা প্রসম হয়ে গেছে। আচমকা পুলকের ছোঁয়া লেগেছে অন্তর জুড়ে। আন্দরে বহমান গভীর আলোড়ন এখন কিছুটা থেমে। রাত 9টা, নিস্তব্ধ আধারে প্রকৃতি, ফাঁকা রাস্তা। আদিবের খালামনির বাসা বনানীতে, মেন রোড থেকে বেশ খানিকটা ভেতরে। নিজস্ব বাসা তাদের। একমাত্র ছেলে সুহানকে নিয়েই তার খালা খালুর বসবাস। বন্ধুদের বিদায় জানিয়ে আদিব সোজা বনানীতে আসলো। গাড়িটা পার্ক করে গেট পেরিয়ে ধীর কদমে এগিয়ে গেল বাসার দিকে। দোতলায় তার খালা মনিদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজালো। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো আরম্ভ সহকারে। আদিব অন্ধকারে এদিক সেদিক চেয়ে রুষ্ট মুখে ফোনের ফ্ল্যাশ লাইট চালালো। বিরক্তিতে কপাল কুচকালো।
কারেন্ট যাওয়ার আর সময় পেল না। পুনরায় ত্রস্ত কলিং বেল বাজাতে নিলে হুট করে দরজা খোলার আওয়াজে হাত জগৎ স্থির হয়ে আসে তার। গভীর শখ খাওয়ার মতো ঝটকা খায় যেন। মুহূর্তেই বিমুগ্ধতার র্যাশ খেলে যায় আদিবের চোখে মুখে। অজান্তেই বুকের বাঁ পাশটাতে হাত রাখে সে বেহালে বেকায়দায়, যেথায় দুরু দুরু স্পন্দনে স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্র, যার কম্পন থামানো এই মুহূর্তে বড্ড দুষ্কর। অক্ষে যুগল বিস্ফোরিত হয়ে থমকে গেছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের কণা। গাঢ় পল্লব বিশিষ্ট চোখ দুটো অপ্রত্যাশিত কিছু দেখার দরুন একদম স্থির, চোয়াল শক্ত তবে ওষ্ঠাধর মৃদুকম্পিত। মানুষ পটের বহু আগের কল্পিত সিন হঠাৎ করে বাস্তবে রূপ নেওয়াতে ব্যাপারটা হজম করতে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে। একদম বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে মিষ্টি কোনো স্বপ্নে বিভর্ষে, যে স্বপ্ন তীব্রতর আন্দোলন তুলেছে তার বক্ষ জুড়ে। উথাল পাথাল ঝড়ে নিমিষেই গভীর প্রেম সমুদ্রে ডুবে ছাড়ছে তাকে। প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে আদিব। তার ঠিক সামনে মোমবাতি হাতে দাঁড়ানো শাড়ি পরিহিতা রমণীর থেকে খুব কষ্টে দৃষ্টি সরালো। লাল রঙা শাড়ি জড়ানো গায়ে, ক্যাশরসে উন্মুক্ত, মোমবাতির হলদেটে আলোয় সাজবিহীন রমণীকেও হাফসুরি লাগছিল। তার মায়াবী মুখশ্রীতে হালকা লাজের আভাস মুগ্ধতার মাত্রা ছাড়িয়েছিল। এইটুকু তাকে ঘাল করার জন্য যথেষ্ট ছিল। আদিব অস্থির অশান্ত, হৃৎপিণ্ড এখনো ধুকপুক করে কাঁপছে, শান্ত হচ্ছে না কোনোভাবেই। তবু মেয়েটা সামনে থেকে সরছে না। উফ! হঠাৎ গভীর অনুভূতিতে এক বালতি জল ঢেলে আদিব দুর্বেদ্য দৃষ্টি ছুড়ে সামনে। মুখের আদল নিমিষে পাল্টে যায় তার, চক্ষু জোড়া হয় তীক্ষ্ণ। যে চোখে খানিক আগে মুগ্ধতার রস ছিল, সে চোখে এখন অগ্নিস্ফুলিঙ্গ জল জল করছে। সেই ব্যাপারটা নজরে আসতে আদ্রিতার সহাস্য মুখটা ক্ষণিকেই কালো আধারে থেকে যায়। অমাবস্যা নামে অন্দর জুড়ে। আর কাল ক্ষেপণ না করে এক সাইডে সরে গিয়ে আদিবকে যাওয়ার পথ করে দেয় সে। আদিব স্বস্তির শ্বাস ছেড়ে দ্রুত প্রস্থান করে সেই জায়গা থেকে। এখানে আর এক মুহূর্তেও টেকা সম্ভব নয়, নয়তো উদ্ভ্রান্তির ন্যায় অজান্তেই ভুলভাল কিছু একটা করে বসবে আজ। এটা তো হতে দেওয়া যায় না। নো, নেভার। বিষাদের গ্লানিতে মন জর্জরিত, কপাল কুচকে সূক্ষ্ম এক জাদে রুম জুড়ে অস্থির পদচারণ চালাচ্ছে আদ্রিতা। লোকটা এমন কেন? মাথায় কি সমস্যা হয়েছে তার? এসেছে থেকে কেমন অদ্ভুত বিহেভ করছে। বিমুগ্ধ চাহনির বিপরীতে হঠাৎ ক্ষুব্ধ দৃষ্টিতে কেন তাকালো তার দিকে? সে কি কোনো অপরাধী? কি করেছে সে? যার মাথায় ডিম ফাটিয়েছে নাকি চুল টেনে দিয়েছে? কিছুই তো করেনি, অথচ এসে কটমট চাহনি নিক্ষেপ করলো তার দিকে। প্রতিনিয়ত এমন করে চলেছে সে, সবার সাথে স্বাভাবিক আচরণ। শুধু তার বেলাতেই যত রাগ এসে জমা হয় তার। আর ভালো লাগছে না এসব, না সামলানো যাচ্ছে নিজেকে। মনের কোণে জমায়িত গভীর অনুভূতি আদিবের নিকট ব্যক্ত করার ইচ্ছা জাগে। তাকে বলতে ইচ্ছে করে এই কয়টা বছর কতটুকু অপরাধ বোধে ভুগেছে সে, ঠিক কতটা অধীর আগ্রহে দিন রাত অপেক্ষা করেছে তার জন্য। অপেক্ষার অনলে দগ্ধ হয়ে ঠিক কতটুকু দেওয়ানা হয়েছে সে। আদিবকে এসব বুঝবে? তার চোখের ভাষা কি লোকটা পড়তে পারে না? অবশ্য পড়বে কিভাবে? সে তো ইচ্ছাকৃত তার চোখের দিকে কখনো তাকায়নি পর্যন্ত। খুব নিষ্ঠুর বদমেজাজি লোক, আর এই লোকের জন্যই মন পড়ে। তার ভাবনা মাথায় এলে অদ্ভুত শিহরণে কম্পিত হয় দেহ মন। ভালোবাসা কত অদ্ভুত। কারেন্ট এসেছে কিছুক্ষণ হলো। আদিব ফ্রেশ হয়ে সোজা ডাইনিং রুমে উপস্থিত হলো। আফসানার ছোট বোন আফিয়া উচ্ছ্বসিত হয়ে টেবিলে খাবার সাজাচ্ছেন। মুখ জলজল করছে তার। দীর্ঘদিন পর বোনের ছেলেকে কাছে পেয়েছেন, তাই কি করবেন না করবেন দিশা পাচ্ছেন না। আদিব তার খালামণির এরূপ তাড়াহুড়ো দেখে মৃদু হেসে সুহানের পাশের চেয়ারটা টেনে বসলো। স্বাভাবিক গলায় স্বগতোক্তি করলো, এত তাড়াহুড়ো করছো কেন খালামণি? আস্তে ধীরে করো, আমি তোমার বোনের ছেলে, মেয়ের জামাই নই। আফিয়া কাজের ফাঁকে সতর্ক দৃষ্টিতে তাকান, আফসোস করে বলেন, কি যে বলিস না, আমার তো মেয়েই নেই। মেয়ে থাকলে মেয়ের জামাই তোকেই করতাম। এক ছেলে আছে, তাকে এখনো বিয়ের জন্য রাজি করাতে পারলাম না, তুই আসিস মেয়ে নিয়ে। সুহান সচকিত নয়নে তাকালো তার মায়ের দিকে। মুখে বিরক্তির আভাস ফুটে নিরুত্তার স্বরে বলল, আম্মু আবার বিয়ে শুরু করেছো? আল্লাহর ওয়াস্তে মাফ করো, আমি এখন বিয়ে করব না, মানে করব না। আফিয়া ছেলের কথা শুনে রুষ্ট মুখে চোখ ফেরালেন, নিজের কাজে মনোযোগী হলেন আবারও। আফসানা মিটিমিটি হাসলেন। আদিব দুজনের মুখবয়ব খেয়াল করে সুহানকেও তখন উপদেশ দিল, খালামণি এত করে যেহেতু চাইছে বিয়েটা করে ফেল, সমস্যা কি? সুহান চোখ কুচকে আদিবের দিকে চাইল। বয়সে দুজন সমবয়সী তারা,
ছোট থেকে দুজনের মধ্যে বেশ ভাব, বন্ধুর মতো বিহেভ করে একে অপরের সঙ্গে। আদিবের কথার প্রেক্ষিতে এবার অসন্তোষ চিত্তে গম গম স্বরে বলে ওঠে সুহান, আমাকে উপদেশ দিচ্ছিস? তবে তুই কেন বিয়েটা করছিস না? এখনো তো বারুদের মতো জ্বলে উঠছিস কিছু বললেই। আদিব চোখ শুরু করলো, পরক্ষণেই পাত্তা না দেওয়ার ভঙ্গি করে বলল, আমারটার সময় আসেনি এখনো, তুই কর। দীর্ঘক্ষণ পর আদিবকে নিগড় পর্যবেক্ষণ শেষে সুহান দাঁত কেলালো, দুষ্টু হেসে আবদার ছুড়ল, তোর প্রেমিকাকে দিয়ে দে আমায়, তাহলে এক্ষুনি বিয়ে করব। দিবি না? আদিব ফুঁসে উঠল এবার। সুহানের দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে চোয়াল শক্ত করে বলল, দুনিয়ায় মেয়ের কি অভাব পড়ছে? আমারটার দিকে এত নজর কেন তোর? ভুলেও ওদিকে নজর দিবি না, বেয়াদব। সুহান ঠোঁট প্রসার করে হাসল। সে জানে এই কথাটা বললেই আদিব খেপে যাবে, আর বারবার এটা বলে সে খেপায় তাকে। তাদের দুজনের কাদা ছোড়াছুড়ি থামালো আফিয়া। তৎক্ষণাৎ গলার আওয়াজ চড়া করে বললেন, সোহান থামবি? বাপের মতো হয়েছিস একদম, খোঁচাখুচি বাদ দিয়ে আদিবকে খেতে দে। সুহান নির্লিপ্ত স্বরে কাজ ঝাঁকিয়ে বলল, ওকে থামলাম, তুমিও বিয়ে বিয়ে করাটা থামাও। আফিয়া ছেলের কথায় পাত্তা না দিয়ে আদ্রিতাকে ডাকলো। মেয়েটা কখন ঘরে গেছে এখনো আসছে না। আচমকা ডাকে হকচকে গিয়ে হাঁটা থামায় আদ্রিতা। মুহূর্তেই মুখের তেজি ভাব দূরীভূত হয়ে চিন্তারা খেলা করে। পরক্ষণেই নমনীয় হয় তার মুখে দাদল। নিজেকে স্বাভাবিক করে অথচ এক বুক জড়তা নিয়ে দ্রুত উপস্থিত হয় ডাইনিং রুমে। সেখানে উপস্থিত আফিয়া, আফসানা, সুহান, আদি। সুহানের বাবা কর্মসূত্রে ঢাকার বাইরে আছেন আজ। আদ্রিতার আগমনে আদিবের এলোমেলো দৃষ্টি হঠাৎ তার দিকে পড়ে। প্রায় সাথে সাথে তার থেকে দৃষ্টি সরালেও ভেতর থেকে বড্ড অশান্ত অনুভব করে আদিব নিজেকে। মেয়েটা এখনো শাড়ি পাল্টানি কেন? এমন বউ বউ সেজে ঘুরে বেড়ানোর কোন মানে আছে? তাকে যে নাজেহাল করে ছাড়ছে তার এই সাজ, মেয়েটা কি তা বোঝে না? আদিবের অব্যক্ত কথা পৌঁছল না তার প্রাণ প্রেষের কর্ণকুহরে। তবে তার মায়ের উল্লসিত স্বর ঠিকই শুনতে পেল সে। আমাদের দুই বোনের মেয়ে নেই একটা, অথচ মেয়ের শখ ছিল দুজনেরই। বাড়িতে তো অনেকগুলো মেয়ে আছে আমার, কিন্তু আপনি আর তো নেই। তাই দুই বোনে মিলে আদ্রিতাকে শাড়ি পরিয়ে দিয়েছি আজ। আদিব, দেখ তো, ভালো লাগছে না? আদ্রিতা বিচলিত হলো, মুখের কম্পন মাত্রা ছাড়ালো। বড় মা এসব কি বলছেন? আদিবকে দেখতে বলছেন কেন? আজব, ওই রসকসহীন লোকটা কি বলবে আর? সে কি প্রশংসা করতে জানে? না করেছে কোনোদিন। লোকটা শুধু রাগের অতিশয্য গম গম করতেই জানে। খেতে নিয়ে সুহান দুজনের মুখাবয়ব খেয়াল করে। আদিব অশান্ত, আদ্রিতা বিচলিত। সুহান ঠোঁট টিপে হাসে, আদিবকে ফের খোঁচা দিয়ে বলে, কিছু তো বল ভাই। বোনের প্রশংসা করলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? আদিব চোখ রাঙায় সুহানকে। সুহান তা আমলে না নিয়ে আফসানার উদ্দেশ্যে বলে, খালামণি, তোমার ছেলের মুখে ছোটবেলায় মধু দিওনি? ও এরকম তিতামুখী কেন? যাকে নিয়ে স্বপ্ন সাজাই তাকেই। সুহানের কথা মাঝপথে থামিয়ে দিল আদিব। আফসানা, আফিয়া মিটিমিটি হাসছেন। আদ্রিতা আহাম্মক বনে চেয়ে রইল। সুহান কি আবল তাবল বলছে? কাকে নিয়ে স্বপ্ন সাজায় আদিব? আদ্রিতা চিন্তিত হয়, আর চোখে এক একে সবাইকে পরখ করে। আর মধ্য আদিবের নির্লিপ্ত স্বর শুনে সেদিকে তাকায়। সোহান, একদম বাড়তি কথা বলবি না, এসব আমার অপছন্দ। আর আম্মু, জলদি করো, বাসায় ফিরতে হবে আমাদের। অলরেডি 10টা বেজে গেছে। আফসানার কথা বাড়ান না, নিজের ছেলেকে চেনা আছে তার। নিজের মতের বিরুদ্ধে কোনো কিছু উচ্চারণ করলেই মুখ বেজার হয় তার। আদিতের মন খারাপ হলো। সে জানতো তার সম্পর্কে কিছু জানতে চাইলেই আদিব এমন করবে। আফসানা, আফিয়া, সুহান তিনজনই একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে চুপ রইল। তাদের দুজনের মনের অবস্থা খুব ভালো করেই বুঝতে পারছে তারা, অথচ উচ্চারণ করল না একটা শব্দ। কারণ পিছনে আদিব রেগে আবারও গুম হয়ে যায়। শুনশান পরিবেশ, রাতের নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারপাশ। ব্যস্ত নগরে কিছুটা ঝিমিয়ে এসেছে এখন। রাত 12টা বাজতে চলেছে প্রায়। দুর্দম্য গতিতে গাড়ি চলছে হাইওয়ে রোডে। নভেম্বর মাস, হালকা শীতের আবির্ভাব ঘটেছে শহরে জনজীবনে। রাত যত বাড়ে তত শীতের গভীরতা উপলব্ধি হয়। গাড়ির কাজ ওঠানো, তা ঠান্ডা বাতাসের প্রকোপ অনুভব হচ্ছে না। আদ্রিতা গাড়ির কাছে হেলান দিয়েছে, মুচ্ছে বেশ
ঘুম পেয়েছে তার। এই মুহূর্তে একটু আরাম করে শুতে পারলে ভালো হতো, কিন্তু তা কি আর সম্ভব? আফসানাও নিতে গেছেন অনেকটা, চোখে ঘুম ঘুম ভাব। চোখে ঘুমের রেশ নিয়ে আদ্রিতার দিকে তাকালেন একবার। আদ্রিতার হাব ভাব দেখে তিনি যা বোঝার বুঝে গেলেন, মেয়েটা ঘুমানোর জন্য জায়গা খুঁজছে। আফসানা তা বুঝতে পেরে হাত বাড়িয়ে কাছে ডাকলেন। ঘুম পেয়েছে? দেখি এদিকে আয়, আমার কোলে শুয়ে পড়। এমন আদরে আহ্বানে আদ্রিতা কিঞ্চিত হেসে তৎক্ষণাৎ চলে এলো তার কাছে। ছোট্ট বিড়াল ছানার ন্যায় গুটিসুটি পাকিয়ে তখনই আফসানার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্মিত হেসে আদ্রিতার খোলা চুলে হাত বোলালেন আফসানা। মেয়েটার গায়ে এখনো লাল রঙের শাড়িটা জড়ানো, যেটা উপহার স্বরূপ আফিয়া দিয়েছে তাকে আজ। সাজবিহীন মুখ, অথচ স্নিগ্ধতার ছোঁয়ায় সজীবতা বিরাজমান। ঘন পাপড়ি যুক্ত চোখ দুটো বুজে রাখা, হালকা গোলাপি উষ্ঠাধর আদরে ভঙ্গিতে বাচ্চাদের মতো ফুলে রেখে শান্তিতে ঘুম দিয়েছে সে। আদ্রিতা এত জলদি ঘুমায় না, ঘুমাতে বেশ সময় লাগে তার। তবে আজ মেয়েটা ক্লান্ত বিধায় কোলে মাথা রাখতেই ঘুমে বিভোর হলো। ভার্সিটি থেকে এসে বিশ্রাম করেনি, সোজা এখানে আসার জন্য রেডি হয়েছে। আফসানা প্রলম্বিত শ্বাস ছেড়ে আদ্রিতার থেকে দৃষ্টি সরিয়ে আদিবের দিকে তাকালো। ছেলে তার শক্ত মুখে ড্রাইভিং এ ব্যস্ত, মাঝে মাঝে আর চোখে মিররের দিকে চেয়ে পেছনের অবস্থা পর্যবেক্ষণ করছে। তা দেখতে পেয়ে আফসানা ঠুটেলিয়ে হাসেন। ছেলের মতে গতি বোঝেন না তিনি, কিন্তু সব বুঝেও চুপ থাকতে হয় তাকে, নয়তো আদিবের গভীর রোশানলের শিকার হতে হবে যে। তার চেয়ে বরং উপযুক্ত সময় এলে নিজের কাজটা সে নিজেই করুক। আদিবও তো সেটাই চায়, কিন্তু ছেলের রাগটা নিয়ে ইদানিং বড্ড ভয় পান আফসানা। রাগ কন্ট্রোল করতে না পেরে ভুলভাল কিছু করে না বসে তার ছেলে। অন্য মনস্কতায় ডুবন্ত আফসানা হঠাৎ সচকিত হন আদিবের জলদ গম্ভীর স্বরে। শুধু ওর দিকটাই দেখলে, নিজের ছেলের দিকে একদম খেয়াল নেই তোমার? আফসানা তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়েন। কেন হিংসে হচ্ছে? তবে আমার ছেলের যা তেজ, আগে তেজ কমুক তারপর। আমি রেগে নেই। আদিবের সহজ স্বীকারোক্তি। আফসানা মৃদুমন্দ হেসে বলেন, রাগ না থাকাই ভালো, পুরোটা কন্ট্রোল করলে নিজের জন্যই মঙ্গল। মেয়েটার সঙ্গে আর একবার খারাপ ব্যবহার করলে তোর কিন্তু খবর আছে আদিব, আমি তখন ছেড়ে কথা বলবো না। ম্যার শাসন স্বরে ঠোঁট কামড়ে হাসে আদিব, বিড়বিড় করে বলে, ওকে তখন কি করো দেখা যাবে। আফসানা আদিবের কথা শুনেও না শোনার ভান করেন। ডান হাতে ফের চুলে বিলি কেটে দেন ঘুমন্ত আদ্রিতার ঘন চুলের ভাঁজে। মেয়েটা প্রশান্তিতে নড়ে চড়ে উঠে আরো গভীর ঘুমে তুলে যায়। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়। আদিবের গাড়ি এসে উপস্থিত হয় তাদের বাড়ির গেটের সামনে। মনটা আজ ফুরফুরে প্রফুল্লিত থাকা সত্ত্বেও হঠাৎ কিছু একটা নজরে পড়তেই মুহূর্তেই মেজাজ বিগড়ে যায় তার। খুবই তো মনে প্রশ্ন জাগে, ও এত রাতে এখানে কি করছে? কালো কুচকুচে গগন মাঝে গোলাকার থালার ন্যায় পূর্ণচন্দ্র জাজ্জল্যমান রূপে ক্রমশ দুটি ছড়াচ্ছে। হেন চাঁদনি রাতের মৃদু আলোয় আশপাশ একদম স্বচ্ছ পরিষ্কার। রাত পাখিদের ভীতি জাগানো তীব্রতর আওয়াজ আদর হতে শোনা যাচ্ছে। মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে, তার শরীরের শিরশিরে অনুভূতি জাগ্রত করছে ক্ষণে ক্ষণে। আদিবের মুখাবয়ব কঠিন, তার ঠান্ডা নিশ্চল হাত এখনো স্টিয়ারিং চেপে রেখেছে প্রবল আক্রোশে। পলকহীন ধারালো দৃষ্টি সামনে স্থির। গাড়ি থামিয়েছে মিনিট খানেক হবে, অথচ তার নরণচরণ নেই। তীব্র আক্রোশে দৃশ্যে হারাচ্ছে। আদিবের সারা শব্দ না পেয়ে আফসানা হঠাৎ সতর্ক দৃষ্টিতে তার দিকে তাকান। ছেলের ভাবভঙ্গি সূক্ষ্ম নজরে পড়া করে খানিক চিন্তিত হন তিনি। ছেলেটা আবার রেগে গেল কেন? কি হয়েছে হঠাৎ? এই ছেলেকে নিয়ে কি করবেন তিনি? আফসানা চিন্তাগ্রস্ত মনে আদিবের শক্ত মুখে চেয়ে রইলেন। আচমকা আদিবের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে আসল ঘটনা বুঝতে সক্ষম হন। মুহূর্তেই মাতৃ মনে ভীতি জন্মে। খারাপ কিছুর আভাসে মনটা ভেঙে গুড়ে আসে। মস্তিষ্কে দুশ্চিন্তারা হানা দেয়। তাদের ফাঁকফোঁকে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা লম্বা চওড়া পুরুষ অবয়ব তাদের বাসার কর্নার সাইডে পায়চারি করছে। ছেলেটা অনেক, যা আদর হতেও বুঝতে পারলেন আফসানা। ভার্সিটিতে ওঠার পর থেকে আদ্রি তাকে পছন্দ করে সে। সময়ে অসময়ে তাদের বাসার সাইডেও ঘুরঘুর করতে দেখা যায় তাকে। এটা আফসানা জানেন, তাই বলে এত রাতে এখানে আসবে? আফসানা ঘাবড়ান। নিজের ছেলেকে চেনা আছে তার, যেভাবে রাগে ফুসছে না জানি কি করে বসে। তৎক্ষণাৎ গলা ছেড়ে আফসানা আদেশের সুরে বলেন, আদিব খবরদার, ঝামেলা করিস না, বাসায় চল, অনেক রাত হয়েছে। আদিব তার মায়ের কথা শুনে নড়ল খানিক, তবে নিজস্ব গম্ভীরতা বজায় রেখে জানালার কাজ উঠালো।
পরপর গাড়ি থেকে নামার প্রস্তুতি নিয়ে বলল, আমি আসছি, গাড়িতেই বসে থাকো। আফসানা ভীত হন, শুকনো ঢুক গিলে আদিবকে থামাতে চান। বাবা শোন, যাস না, দেখ। মায়ের কথা মাঝপথে থামিয়ে আদিব আশ্বাসের সুরে বলে, আমি ঝামেলা করতে যাচ্ছি না, বিকুল, গাড়ি থেকে নড়বে না, আসছি। গাড়ির দরজা বন্ধ করে মুহূর্তে সেখান থেকে উধাও হয় আদিব। আদিবের আশ্বাসে মাতৃমন স্বস্তি পেলেও পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হয় না। ছেলেটা তার ভীষণ জেদি, তবে বাবা মায়ের অবাধ্য হয়নি কখনো। যখন একেবারের জন্য চট্টগ্রাম চলে গেল সে, তখন আশেপাশের মানুষজন কঠোর সমালোচনা করেছে তাকে নিয়ে। কেউ কেউ তখন বলেছে, ছেলেটা বাবা মাকে ফেলে চলে গেছে, আর ফিরবে না। আবার কেউ কেউ বোঝার ভঙ্গিতে মতামত দিয়েছে, আদিবের মতো পড়াকু ছেলে আর হয় না, এই ছেলেই ভবিষ্যতে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আদিবের পরিবার অবশ্য এসব মন্তব্যকে পাত্তা দেননি, বরাবরই উপেক্ষা করে গেছেন সেসব। যেখানে নিজেরা ভালো করেই জানেন তাদের ছেলেটা কেমন, সেখানে বাইরের মানুষের মন্তব্যে প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না। বাবা মায়ের দেওয়া শিক্ষা কখনোই বিফলে যায় না। সন্তানকে সঠিক শিক্ষায় মানুষ করলে কখনোই দুর্ভোগ পোহাতে হয় না। সবকিছুর ঊর্ধ্বে তারা সবসময় বিশ্বাস করতেন তাদের কলিজার টুকরা আদিব কখনোই তাদের অবমূল্যায়ন করতে পারে না, কখনোই না। আদিব তা করে দেখিয়েছেও। সে পড়ালেখার স্বার্থে দূরে চলে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন করেনি কারোর সাথে। বাবা মা সহ বাড়ির প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিয়েছে প্রতিনিয়ত। আদ্রিতাই একমাত্র ব্যক্তি যার সঙ্গে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল আদিব। প্রথম বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও দিন দিন সন্দেহের মাত্রা তীব্র হয়। বিষয়টা একটু অন্যরকম লাগে আফসানার নিকট, কারণ আদিব বাকিদের সঙ্গে ভাই বোন সুলভ আচরণ করত, কিন্তু আদ্রিতার সঙ্গে তেমন কিছুই ছিল না। ওর কথা শুনলে এড়িয়ে যেত বা জবাব দিতে চাইতো না। এই সন্দেহের রেশ ধরে আফসানা একদিন শির হওয়ার জন্য জিজ্ঞেস করে বসেন আদিবকে। তখন আদিব কথা ঘুরেছে খুব বলতে চায়নি, তবে মায়ের জোরাজুরিতে একসময় বলতে বাধ্য হয়, জানিয়ে দেয় সবকিছু। ঠিক তখন থেকেই আদ্রিতাকে বিশেষ নজরে দেখেন আফসানা। ছেলের পছন্দের মূল্য দিয়ে স্ফূর্ত মনে আদ্রিতার সব দিকে খেয়াল রাখেন। ছেলের অনুপস্থিতিতে এক প্রকার নজরে রাখেন মেয়েতুল্য আদ্রিতাকে। তবে এসব ব্যাপারে তাদের পরিবারের অন্য কেউ জানে না, এমনকি আদিবের বাবাও না। আফিয়া আর সোহান কিঞ্চিত জানে, কিন্তু পুরোটা না। পূর্বের ভাবনা থেকে বেরিয়ে এসে আফসানা ঘুমন্ত আদ্রিতাকে একবার দেখে নিয়ে সজাগ দৃষ্টিতে সামনে তাকান। ছেলের গমন পথের দিকে চেয়ে দুশ্চিন্তায় জড়সড় হন। লম্বা চৌড়া সুস্বাস্থ্যের অধিকারী অনেক, মায়াময় চাহনি সৌম্য চেহারায় পটু সুদর্শন দেখায় তাকে। ব্যবহারের দিক থেকেও সে বেশ নমনীয়, মানুষ হিসেবেও অসাধারণ। অনেকের এত গুণাগুণ থাকা সত্ত্বেও আদিবের তাকে একদম পছন্দ নয়, কারণ অনেক তার প্রাণ প্রিয়সের দিকে নজর দিয়েছে। শুধুমাত্র নজর দিয়ে ক্ষান্ত থাকেনি, রীতিমতো অস্থির করে তুলেছে মেয়েটাকে। আর তার অন্তঃস্থলে জ্বালিয়েছে বিষাদের অনল, যে অনলে প্রতিনিয়ত পুরে ছাড়খাড় হচ্ছে সে। রাগটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না কোনোভাবেই। ছেলেটার সাহস দেখে অবাক হতে হচ্ছে, কিছু বলছে না দেখে মাথায় চড়ে বসেছে। ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ে আদিব। এলাকায় তার একটা সুনাম আছে, খুবই ভদ্র সভ্য সে। ছোট বড় সবাইকে যথাযথ মর্যাদা দিতে জানে, কখনো কারণ ব্যতীত খারাপ আচরণ করেনি কারোর সাথে। সেই সুনামের জেরে আদিব নিজেকে যথাসাধ্য শান্ত রাখার প্রয়াস চালায়। অনেক তার থেকে বয়সে ক বছরের ছোট, ওর সঙ্গে উগ্র ব্যবহার একদম করা যাবে না। প্রথমে ভালোভাবে বোঝাতে হবে, তারপর না বুঝলে কয়েক ঘা লাগাতে সময় নিবে না। মনে মনে নিজেকে ধাতস্থ করে অনেকের দিকে এগুলো আদিব। ইতিমধ্যে অনেকেও তাকে দেখে নিয়েছে, তাই তো সে ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ চোখের দৃষ্টি করেছে নিচু। আদিব পূর্বেকার ঠাট বজায় রেখে একদম অনেকের মুখোমুখি দাঁড়ালো। লম্বায় অনেককেও যথা কিঞ্চিত ছাড়িয়ে গেছে আদিব। চোয়াল শক্ত, প্রখর দৃষ্টি অনেকের দিকে নিবদ্ধ। অনেক কাচুমাচু করে হাসার চেষ্টা করলো, কৈফিয়ত দেবার ভঙ্গিমা করে বলল, আসলে ভাই, আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই। আদিব সময় ব্যয় করলো না, স্বচ্ছ গলায় স্বগতোক্তি করলো, ভালো পরিবারের ছেলেরা রাত 12টার সময় কখনো অন্যের বাড়িতেও কিছু কি দেয় না। নেক্সট টাইম আমি যেন তোমাকে এদিকে না দেখি, মনে থাকবে? আদিব শান্ত গলায় কথাটা বললেও বেশ ভারী মনে হলো অনেকের নিকট। আদিবের গম্ভীরতায় সে আরো বেশি সংকুচিত হয়ে মাথা নেড়ে সায় জানালো, জি ভাই, আসছি। অনেক মুহূর্তে প্রস্থান করলো সেখান থেকে। তার প্রস্থান দেখে আদিব কপালে আঙ্গুল ঘষে গদগদ পায়ে গাড়ির দিকে এগুলো। নিজেকে বেশ হিংসুক মনে হচ্ছে তার এই মুহূর্তে।
অনেকের কাছ পর্যন্ত যেত না সে, যদি না সাথে আদ্রিতা থাকতো। শাড়ি পরুয়া মেয়েটার ঘুম ঘুম চাহনি, এলোমেলো চুলের সৌন্দর্য বাড়ির কোনো ছেলে দেখুক সেটা সে একদমই চায় না। মূলত সেজন্যই মাকে কঠোর স্বরে নিষেধ করেছে গাড়ি থেকে বেরোতে। নিজের হিংসুক ভাবনাটা মাথায় এলে এ যাত্রায় কিঞ্চিত হাসে আদিব। পরক্ষণে রুষ্ট মুখে গাড়ির দরজা খুলে মাকে বেরোতে বলে। আফসানা নড়ে চড়ে বসেন। আদ্রিতার গালে হাত রেখে আবরান, আদ্রিতা উঠ, বাড়ি এসে গেছি আমরা। ঘুমের র্যাশ কাটেনি আদ্রিতার, তবু খুব কষ্টে চোখ মেলে তাকালো। নিভু চোখে আফসানার দিকে এক পলসে তখনই উঠে বসলো। অতঃপর তার দৃষ্টি গেল গাড়ির বাইরে, যেখানে আদিব দাঁড়িয়ে। তার দিকে নিবিষ্ট মনে চেয়েছিল লোকটা। সে তাকাতে এই দৃষ্টির পরিবর্তন ঘটালো দ্রুত। আদ্রিতা চোখ কুচকে ঠোঁট বাঁকিয়ে গাড়ি থেকে নামলো। কাল বিলম্ব না করে সোজা গেট পেরিয়ে বাসামুখী হলো সে। খুব ঘুম পাচ্ছে তার, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। ডিরেক্ট নিজের রুমে গিয়ে শান্তিময় ঘুমের উদ্দেশ্যে চোখ বুঝবে। আদ্রিতার পিছু আফসানা বেরিয়ে এলেন গাড়ি থেকে। আদিবের দিকে এক নজর চেয়ে তিনি চলে গেলেন বিনা বাক্যে। স্থির নেত্রে প্যান্টের পকেটে দু হাত গুজে আদিব চেয়ে রইল তাদের গমন পথে। ক্ষণিকেই শাড়ি পরুয়া আদ্রিতার ঘুমু ঘুমু হেল দুলে চলন বুকে ঝড় তোলে তার। মনের অস্থির ভাব ক্রমশ বাড়ে। শিরশিরে অনুভূতিতে কম্পিত হয় হৃদয়। কিছু একটা মনে পড়তেই হঠাৎ ধ্যানমগ্ন হয় তার। পুনরায় সে বিষয়টা মাথায় এলে প্রচন্ড মেজাজ খারাপ হয়। সে মুহূর্তে ক্ষিপ্ত মেজাজে গাড়িটা পার্ক করে আসে। তারপর দারোয়ানকে গেট বন্ধের আদেশ দিয়ে গটগট পায়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। দুটো ক্লাস শেষে ক্যান্টিনে এসে বসেছে আদ্রিতা, সাথে তার প্রাণপ্রিয় বান্ধবী দিবাও আছে। আদ্রিতার মন বিষণ্ণ, চক্ষু তারায় হতাশার ছাপ স্পষ্ট। গোমরা মুখে বাহিরের পরিবেশ দেখতে মগ্ন সে। দিবা ব্যাপারটা লক্ষ্য করে ভ্রু তুলে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোর? সংসারে অশান্তি? জামাইয়ের সাথে মনোমালিন্য চলছে? বল বল, কোনটা? আদ্রিতার বিরক্তির মাত্রা আকাশ ছুঁই, অথচ সে নির্লিপ্ত স্বরে বলে, মনোমালিন্যতা হওয়ার মতো কেউ আছে নাকি আমার? ফালতু কথা বলিস না। সরু চোখে আদ্রিতাকে পর্যবেক্ষণ করে দিবা, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে তার সেটা সে ধরতে সক্ষম হয় না। তাই হতাশ নয়নে সে আগ্রহ নিয়ে শুধায়, এসব কি বলিস? তোর তো খুশি থাকার কথা, আদিব ভাই এতদিন পরে ফিরেছে, তুই তো এটাই চাইতি, তো কি হয়েছে আবার? আদ্রিতা মলিন হাসলো। আচমকা দিবার চোখের দিকে দৃষ্টি রেখে আওড়ালো, তিনি বোধহয় আমাকে আর ভালোবাসেন না রে। পূর্বের সব অনুভূতি এ কবছরে হয়তো কবর দিয়েছেন নতুন কাউকে। নিবারুষ্ঠ মুখে ধমক দিল, কি আবল তাবল বলছিস? আদিব ভাই এমন করবে কেন? কি হয়েছে তোদের মাঝে নতুন করে আবার? ভূতা মুখে আদ্রিতা দিবাকে সব খুলে বলল। এ কয়েকদিনে ঘটার সমস্ত ঘটনার সারসংক্ষেপ শুনে দিবা বিজ্ঞের মতো মন্তব্য রাখলো, আদিব ভাই এখনো তোকে পছন্দ করে, বুঝলি? মিলিয়ে নিস আমার কথা। পছন্দ না করলে সেদিন তোর পায়ে ড্রেসিং করে দিত না, আর ভাবতেও না তোকে নিয়ে। এক কাজ কর, ভাইয়া তো তার মনের কথা আগেই বলে দিয়েছে তোকে। এবার না হয় তুই বল, চেষ্টা করে দেয় বান্ধবী। আদ্রিতা মুখ ফেরালো তার থেকে, দৃষ্টি আদরে রেখে বলে উঠল, আমি পারবো না। সেদিনের অপমান এখনো ভুলিনি আমি। দুজন এমন করলে কিভাবে হবে? একজন অন্তত মনের কথা প্রকাশ কর। আদ্রিতা হতাশার শ্বাস ফেলে উত্তর দিল, আমি আসলে কনফিউজড। একবার মনে হয় উনি এখনো আমাকে ভালোবাসে, আরেকবার মনে হয় দুনিয়াতে তার সবচেয়ে অপছন্দের ব্যক্তিটা হলাম আমি। এমন খচ্চর বদমেজাজি লোকের মন বোঝাও আমার কোনো দরকার নেই। ভালোবেসে থাকলে সে নিজেই ফিরবে আমার কাছে। দিবা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, একজন ঘাটতারা আর একজন আত্মসম্মানের রানী। দিবার কথা স্পষ্ট শুনতে পেলেও কোনো জবাব দিল না আদ্রিতা। তবে প্রসঙ্গ পাল্টে হঠাৎ মুখে বিরক্তির আভাস নিয়ে বলল, নিজের যন্ত্রণাতেই অতিষ্ঠ আমি। আরো উটকো ঝামেলা এসে যোগ হয়েছে। অনিক ভাই কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। কিছু বলছি না দেখে তিনিও ভেবে নিয়েছেন আমি তাকে পছন্দ করি। এবার কি করি বলতো? কি আর করবি? সরাসরি মানা করে দিবি। আদিব ভাইয়ের ব্যাপারে বলতে পারিস উনি ওই বদমেজাজি লোকের নাম নিবি না, ওনাকে বলার প্রশ্নই আসে না। দিবা থামে আদ্রিতার ক্ষিপ্ত আওয়াজে। পরক্ষণে দুষ্টু হাসি বিচরণ করে ঠোঁট জোরে, পরক্ষণে ভ্রু নাচিয়ে নাচিয়ে জবাব দেয়, বুঝি বুঝি, সবই বুঝি।
গোধূলি লগ্নের লালিমা আভায় নজর নিবদ্ধ। সেই লালিমা আভা ভেদ করে আদরে সারিবদ্ধ পাখিদের নিড়ে যাওয়ার তোড়জোড় দেখা যাচ্ছে, যেন খুব তারা আছে তাদের। কেউ হয়তো তাদের আশায় বসে আছে একটু অন্ন তুলে দিবে বলে। বাসায় কি ছোট্ট ছানা রেখে এসেছে তারা? হয়তো সেই জন্যই তো তাদের এতটা তারা, এত ছোটাছুটি। সর্বাঙ্গে চনমনে ভাব, আদ্রিতা ঠুটে এলিয়ে হাসে, নিবিষ্ট মনে পলকহীন চেয়ে রয় দূর আকাশবাণী। খানিক আগে বাসার ছাদে এসেছে সে, সাথে তার কাজিনরা। ছাদের মাছ বরাবর পাটি পেতে বসে বড় মায়ের বানানো সিঙ্গারা খাওয়াতে ব্যস্ত তারা। মাহি মারাফ ছাদের কর্নারে হাঁটাহাঁটি করছে আর সিঙ্গারা খাচ্ছে। খাওয়াতে ব্যস্ত মৌমির নজর হঠাৎ আদ্রিতার দিকে পড়লে সে চেঁচিয়ে ওঠে, এই আদ্রিতা, সিঙ্গারা খাবি না? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আদ্রিতার মনোযোগে ভ্রষ্ট হলে বেজার চাহনিতে মৌমির দিকে চায়, গমগম আওয়াজে বলে, এভাবে চিৎকার করে বলার কি আছে? আমি কানে কম শুনি না। মৌমি খেতে নিয়ে দাঁত কিলিয়ে হাসলো। পরক্ষণই মনে সন্দেহের রেশ নিয়ে বলল, ইদানিং তোর লক্ষণ ভালো ঠিকছে না আদ্রিতা, শুধু অন্যমনস্ক হয়ে থাকিস, কি বলিস না বলিস বুঝা পড়ো তাই। ইতিমধ্যে সকলের নজর আদ্রিতার দিকে। আদ্রিতা এতে খানিক বিচলিত হয়। মৌ হঠাৎ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে প্রশ্ন গলায় শুধায়, প্রেমে পড়েছিস? পড়ে থাকলে বল আমাদের, ছেলে ভালো হলে তোর পাশে থেকে যথাসাধ্য হেল্প করব। আদ্রিতা অদেখা হাসে। প্রেমে তো পড়েছে সে, তবে যার প্রেমে পড়েছে তার নামটা এখানে বলা অসম্ভব, নয়তো এখানে এই মুহূর্তে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। তাই সে ঠোঁট ফুলিয়ে গা ছাড়া ভাব দেখায়। এসব কি বলছো আপু? আমি আর প্রেম? ধুর, এই মৌমি একটা ফাজিল। ও সবসময় উল্টাপাল্টা কথা বলে আমার নামে। মো জানে মমির স্বভাব, তাই আর ঘাটালো না আদ্রিতাকে। কিন্তু বর্ষা যেন সুযোগের সদ্য ব্যবহার করে তৎক্ষণাৎ নিজ মন্তব্য ছুড়ে, অনিকের প্রেমে পড়েছিস তাই তো? তোর না অনিকের পার্সোনালিটি খুব পছন্দ, একবার বলেছিলি না আমায়? ভালোবাসার কথাটা লজ্জায় এখন স্বীকার করছিস না। বুঝেছি তো, অনিক তোর কথা প্রতিনিয়ত জিজ্ঞেস করে আমায়, সেও তোকে ভীষণ পছন্দ করে। তুইও বরং মনের কথাটা বলে দে, রাখডাক করিস না। বর্ষার কথায় আহম্মক বনে গেল আদ্রিতা। এসব কি বলছে সে? অনেককে সে পছন্দ করতে যাবে কোন দুঃখে? অনেক ছেলে হিসেবে ভালো, তাই বলে। আদ্রিতা বর্ষার ভুল ধারণা ভাঙানোর জন্য ত্রস্ত মুখ খুলবে, তখনই ছাদের দরজার সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে থেমে যায় সে। পলক হয় স্থির, মুখের গহিনে হঠাৎ অজানা ভয়েরা হানা দেয়। শরীর থর থর করে কেঁপে ওঠে সেই মানুষটার অভিব্যক্তি দেখে। ভয়ে কুণ্ঠায় জড়সড় হয়ে শুকনো ঢুক গেলে সেদিকে স্থির নেত্রে চেয়ে রয়। অক্ষিকোটর বড় বড় হয়ে থমকে গেছে, হৃদয় মাঝে বইছে অশান্ত স্রোত। মুখটা চুপসে গেছে হঠাৎ, চোখের তারা স্থির হয়ে তাকে দেখে চলেছে। তীব্র শঙ্কায় ক্রমশ নিংড়ে আসছে ভেতরটা। সে আবারও তাকে ভুল বুঝবে না তো? আবারও কি তাকে রেখে অনেক দূর চলে যাবে? মনটা ভার হয়ে আসবে আদ্রিতার। শুকনো ঢুক গেলে আদিবের হঠাৎ আগমনে সমস্ত চিন্তা ভাবনারা এলোমেলো হয়, অস্থিরতায় হাসফাস করে। ছাদে উপস্থিত সকলের সজাগ দৃষ্টি এই মুহূর্তে আদিবের দিকে নিবদ্ধ। এভাবে এখানে আচমকা তাকে কেউই আশা করেনি। সকলে রীতিমতো ভরকে আছে বলা যায়। আদিব তাদের সকলের বড়, তাই আলাদা সম্মান করে তারা তাকে। প্রয়োজন ব্যতীত তার সঙ্গে বেশি কথা বলতে তাদের কাজিনদের মধ্যে কেউ সাহস পায় না। তার রাগ সম্পর্কে অবগত সবাই, এজন্যই তটস্থ থাকে সর্বদা। আর তারাই উপস্থিতিতে প্রেম বিষয়ক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা তো তারা কোনো ক্রমেই করতে পারবে না। এখানের আলাপন আদিব শুনে নিয়েছে কিনা কে জানে। সকলেই ভিতর শঙ্কিত হয়ে দৃষ্টি নিচু করে। যারা তার বেড়াজালে আচ্ছন্ন হয়ে তার সাথে দৃষ্টিতে দৃষ্টি মেলাবার সাহস পায় না। তবে বেশিক্ষণ তাদের অস্বস্তিতে ঘাট হয়ে বসে থাকতে হয়নি। মিনিট খানেক স্মরণয়নে সবাইকে পর্যবেক্ষণ করে আদিব যেভাবে এসেছিল ঠিক সেভাবেই সেখান থেকে প্রস্থান করলো। তার গট গট পায়ের দ্রুত পদচারণ থেকে দৃষ্টি ফিরিয়ে মৌমি আচমকা শঙ্কিত নয়নে বলল, ভাগ্যিস ভাইয়া কিছু বলেনি, নয়তো এখন তোর খবর ছিল আদ্রিতা। নিজস্ব ভাবনায় ডুবন্ত আদ্রিতা হঠাৎ তনে চড়ে বসে। বড় বড় চক্ষু মেলে মৌমির দিকে নিরুদ্যম ভঙ্গিতে চায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমি কি করেছি? আমার খবর করবে কেন? মৌমি মুখ বাঁকিয়ে জবাব দিল রইস হয়ে, আপনি যে প্রেমে পড়ে কবিতার মতো দিন দিন উদাস হয়ে যাচ্ছেন তা জেনেও আদিব ভাইয়া চুপ থাকবে বুঝি? দেখ
চাচুর কাছে নাচ বিচার চলে যায়। আদ্রিতা মহা বিরক্ত হলো। কি বাজে বকে যাচ্ছে সবাই, মেজাজ গরম হচ্ছে। মমিকে মুখের উপর করা কথা বলে দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মনের দোনামোনায় তা পারছে না। ওরা না আবার সন্দেহ করে বসে, তাই নিজেকে যথাসাধ্য শান্ত করার প্রয়াস চালালো। প্রলম্বিত শ্বাস ছেড়ে বেজার মুখে সরলতার ছাপ বসিয়ে স্বাগতোক্তি করলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।